এই সেই সুড়ঙ্গ যেটাকে অভিশপ্ত মানে অনেকে, এখানে কোনো মানুষ যদি একবার প্রবেশ করে সে আর ফিরে আসতে পারে না। এটা পরীক্ষা করার জন্য ব্রিটিশ কিছু গবেষক আসছিল এবং এখানের ভিতরে 2টা কুকুরকে প্রবেশ করাইছিল, যেটা আর কখনো ফিরে আসে নাই। পরবর্তীতে নাকি আরও 2টা কুকুরকে পাঠানো হয়েছিল, যেখানে 2টা শিকল বাঁধা ছিল। শিকল ফিরে আসছিল কিন্তু কুকুর আর ফিরে আসে নাই। যদি আমি বলি আজ আমি আপনাদেরকে 400 বছর পেছনে নিয়ে যাব, আপনি কি বিশ্বাস করবেন? একটা শহরের মাঝখানে দাঁড়িয়ে থেকেও কি সময়ের পেছনে ফেরা সম্ভব? আজ আমরা ঠিক তেমনই এক যাত্রায় বের হব। ঢাকার বুক ছিঁড়ে আমরা চলে যাব সেই মুঘল যুগে, যেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অসমাপ্ত স্বপ্ন, লালবাগ কেল্লা। এ যাত্রার পথে থাকবে কেল্লার নীরব পুকুর, প্রাচীন প্রাচীর আর সেই গল্পগুলো যেগুলো আজও দেওয়ালে দেওয়ালে ফিসফিস করে বেঁচে আছে। আর সামনে অপেক্ষা করছে আরেকটি ইতিহাস, বাহাদুর শাহ পার্ক, যেখানে জড়িয়ে আছে বিদ্রোহ, রক্ত আর আত্মত্যাগের স্মৃতি। তবে দেরি কিসের, আজ আমরা সময়ের সীমানা ভেঙে ঢুকে যাই ইতিহাসের ভিতরে। লালবাগ কেল্লা ইতিহাস বুঝতে গেলে আপনাদের কয়েকটা ক্যারেক্টার খুব ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেবের ছেলে ছিল মোহাম্মদ আজম শাহ। আজম শাহ যখন এখানে সুবেদার হয়, সুবেদারে নিযুক্ত হয়, তার শ্বশুর ছিল শায়েস্তা খাঁ এবং তার স্ত্রী ছিল হচ্ছে পরী বিবি। যখন মারাঠা বিদ্রোহের জন্য আজম শাহ এখান থেকে দিল্লিতে যায় এবং এটা অর্পিত হয় দায়িত্বটা তার শ্বশুর শায়েস্তা খাঁর উপরে, এবং শায়েস্তা খাঁ এটা নির্মাণ কাজ শুরু করে এবং নির্মাণ কাজ চলাকালীন হঠাৎ করে তার কন্যা পরী বিবি মারা যায় এবং উনি মারা যাওয়ার পর এটাকে, এই দুর্গটাকে বা এই কেল্লাটাকে অশুভ মনে করে এবং এটাকে অসমাপ্ত রেখে তার মেয়ের এখানে সমাধি করে তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদে চলে যায়। লালবাগ কেল্লা, যা একসময় কেল্লা আওরঙ্গাবাদ নামে পরিচিত ছিল, যেটি নির্মাণ শুরু হয় 1678 সালে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত হন। তিনি ঢাকায় এসে একটি বিশাল দুর্গ পরিমাপের পরিকল্পনা করেন। তবে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ফিরে যেতে নির্দেশ দেন। ফলে কেল্লার কাজ থেমে যায়। আর এই আওরঙ্গজেব ছিল সম্রাট শাহজাহানের বংশধর। হ্যাঁ, সেই শাহজাহান যে তাজমহল নির্মাণ করেছিল। শাহজাহান যে আসে আকবর, হুমায়ুন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর থেকে। পরবর্তীতে 1680 সালে বাংলার সুবেদার শায়েস্তা খাঁ পুনরায় দুর্গ নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 1684 সালে তার কন্যা ইরান দুখত রহমত বানু, যিনি পরী বিবি নামেও পরিচিত, অকাল মৃত্যুবরণ করেন। কন্যার মৃত্যুতে শোকাহত শায়েস্তা খাঁ এই দুর্গকে অপয়া মনে করেন এবং নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই বন্ধ করে দেন। ফলে লালবাগ কেল্লা আজও একটি অসম্পূর্ণ মুঘল দুর্গ হিসাবে ইতিহাসে পরিচিত।
শায়েস্তা খাঁর শাসনামল শেষ হওয়ার পর ধীরে ধীরে দুর্গটির গুরুত্ব কমতে থাকে। এর অন্যতম কারণ ছিল বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর। মুঘল আমলের অবসানের পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, যেটি পরবর্তীতে 1844 সালে আরঙ্গবাদ নাম পরিবর্তন করে এলাকার নাম করা হয় লালবাগ, এবং সেই থেকেই দুর্গটি পরিচিতি পায় লালবাগ কেল্লা নামে। আগেই বলে রাখি, ভবনটি কিন্তু আসলে ইনকমপ্লিট ছিল। আওরঙ্গজেবের ছেলে মোহাম্মদ আজম শাহ যখন এটা নির্মাণ কাজ শুরু করছিল, সেটা কিন্তু রেখে গেছিল। তার বাবার ডাকে মারাঠা বিদ্রোহের জন্য উনি দিল্লিতে চলে গেছিল, কিন্তু পরবর্তীতে সেটা সুবেদার শায়েস্তা খাঁর উপর এটা দায়িত্বটা অর্পিত হয় এবং তিনি এটা নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু তার মেয়ে মারা যাওয়ার ফলে তিনি এটা সমাপ্ত রেখে এখান থেকে চলে যায়। লালবাগ কেল্লার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হলো দেওয়ানিয়াম ও হাম্মামখানা। এই ভবনের নিচতলা ব্যবহৃত হতো হাম্মামখানা হিসেবে এবং উপরতলা ছিল আদালত বা দেওয়ানিয়াম। শায়েস্তা খাঁ এখানেই বসবাস করতেন এবং এখান থেকে পরিচালনা করতেন বাংলার প্রশাসনিক ও বিচার কার্যক্রম। বর্তমানে এই ভবনে একটি জাদুঘর রয়েছে, যেখানে সংরক্ষিত আছে মুঘল আমলের বিভিন্ন নিদর্শন ও ঐতিহাসিক তথ্য। শায়েস্তা খাঁ নিচে গোসল করার পরে এই যে উপরে উঠে তার এটাকে বলা হয় দেওয়ানে আম বা তার আদালত বা তার বিচারালয় বলতে পারেন। এখান থেকেই তিনি বিচার কার্য পরিচালনা করতেন। আর এই যে জায়গাটা দেখছেন, এখান দিয়ে এটা হচ্ছে চোলা, এটা পানি গরম করতে এখান দিয়ে পানি গরম করা হতো। ওই যে নিচে হয়তো দেখতে পাচ্ছেন গরম পানিটা এখান দিয়ে ওই সাইডের টপে গিয়ে পড়তো। এটা হচ্ছে সুবেদার শায়েস্তা খাঁয়ের হাম্মামখানা, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথটাব। এই বাথটাব দিয়ে এখান দিয়ে সম্পূর্ণ পানি দিয়ে পরিপূর্ণ থাকতো। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এখান দিয়ে পানিটা আসতো। এখান দিয়ে পানিটা এসে এই বাথটাবটা ফিল আপ করতো, আর এখানেই মূলত তিনি গোসল করতেন। এই বাথটাব থেকে গোসল করে উঠে শায়েস্তা খাঁ এখানে দাঁড়াতেন এবং এখান থেকে পানিগুলো এই সাইড দিয়ে, এটা এখানে ড্রেনেজ সিস্টেম খেয়াল করছেন, ড্রেনেজ সিস্টেম, এখান দিয়ে পানিগুলো চলে যেত। এই সিঁড়িগুলো সংকীর্ণ রাখার পিছনে একটা দারুণ ইঞ্জিনিয়ারিং আছে। যদিও নিচ থেকে কোনো শত্রুপক্ষ উপরে উঠে, তারা যাতে সবাই একসাথে না উঠতে পারে, একা একা উঠতে পারে এবং তাদেরকে প্রতিহত করতে সিঁড়িগুলোকে পরিকল্পিতভাবে সংকীর্ণ রাখা হয়। দেখছেন, এখানে ওঠা আসলে কষ্টসাধ্য। লালবাগ কেল্লার সবচেয়ে পরিচিত ও আকর্ষণীয় স্থাপনা হলো পরিবিবির সমাধি। আজ আমরা লালবাগ কেল্লার যে সবচেয়ে ছবি বেশি দেখি, সেটি মূলত এই সমাধিসৌধেরই ছবি। পরিবিবি, যার প্রকৃত নাম ছিল ইরান দুখস রহমত বানু, ছিলেন সুবেদার শায়েস্তা খানের কন্যা। 1668 সালের 3রা মে বিয়ে হয় মুঘল সম্রাট
আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম শাহর সঙ্গে 1684 সালে তার অকাল মৃত্যুর পর এই নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে তাকে সমাহিত করা হয়। সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষে রয়েছে পরিবেবীর সমাধিস্থল, যার চারপাশে আরও 8টি কক্ষ নির্মাণ করা হয়েছে। চার কোণায় রয়েছে 4টি অষ্টকোণ মিনার এবং মাঝখানে একটি অষ্টকোণ গম্বুজ। একসময় এই গম্বুজটি স্বর্ণখচিত ছিল বলে জানা যায়, কিন্তু সেই স্বর্ণখচিত গম্বুজটি ব্রিটিশদের হাত থেকে আর শেষ রক্ষা হয়নি। পরিবেবীর মাজারে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করছিল পরিবেবীর বাবা শায়েস্তা খাঁ তার কন্যার স্মৃতি সংরক্ষণে। কিন্তু ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশরা আসে এখানে, তো ওই যে গম্বুজটা, ওই গম্বুজটা সম্পূর্ণ তারা লুট করে নিয়ে যায়। সত্যি বলতে ব্রিটিশরা এখানে তাদের মনের মাধুরী মিশিয়ে আমাদের ভারতবর্ষটাকে লুট করছে, কিন্তু পরবর্তীতে ওটা পিতল দিয়ে আচ্ছাদিত করে ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। এই সেই সুড়ঙ্গ যেটাকে অভিশপ্ত মানে অনেকেই, এখানে কোনো মানুষ যদি একবার প্রবেশ করে সে আর ফিরে আসতে পারে না। এটা পরীক্ষা করার জন্য ব্রিটিশ কিছু গবেষক আসছিল এবং এখানের ভিতরে 2টা কুকুরকে প্রবেশ করাইছিল, যেটা আর কখনো ফিরে আসে নাই এমন প্রচলিত আছে। কিন্তু পরবর্তীতে নাকি আরও 2টা কুকুরকে পাঠানো হয়েছিল, যেখানে 2টা শিকল বাঁধা ছিল। শিকল ফিরে আসছিল কিন্তু কুকুর আর ফিরে আসে নাই। আসলে এটার ভিতরে প্রবেশ নিষিদ্ধ আছে। এমনি সুড়ঙ্গ আছে অনেকগুলো। আচ্ছা, শুনছি নাকি এই সুড়ঙ্গে নাকি কেউ গেলে আর ফিরে আসে না, এটা কি সত্য? জি। কখনো তুমি গেছো? না। যাও নাই? এখানে অনেক আগে রাজারা থাকতো। রাজারা থাকতো। লালবাগ কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। 1678 থেকে 1679 সালের মধ্যে শাহজাদা মুহাম্মদ আজম শাহ এই মসজিদ নির্মাণ করেন। আয়তাকার নকশার এই মসজিদটি বাংলার মুঘল স্থাপত্যের একটি আদর্শ উদাহরণ। এর 3টি গম্বুজ, অনুপম কারুকাজ এবং সুষম স্থাপত্য আজও দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রায় 350 বছরের পুরনো এই মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয়। লালবাগ কেল্লা শুধু রাজপ্রাসাদ বা দুর্গই ছিল না, এখানে মুঘল সেনাবাহিনীর ঘোড়া রাখার জন্য আলাদা আস্তাবল বা ঘোড়াশালা ছিল। আজ সেই জায়গার অনেক কিছু আগের মতো নেই, কিন্তু ইতিহাস বলে একসময় এই কেল্লার ভেতরে সৈন্যদের ঘোড়ার খুরের শব্দ প্রতিধ্বনিত হতো। আমরা এখন যে জায়গাটা প্রবেশ করছি, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ওই সময়ের ঘোড়াশালা। এখানে ঘোড়া রাখা হতো, সেনাদের যে ঘোড়া ছিল যুদ্ধে বা চলাচলের জন্য যে ঘোড়া ছিল, সেই ঘোড়াগুলো এখানে বেঁধে রাখা হতো। এই যে পুরোটা জায়গা। শোনা যায় 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ বাহিনী লালবাগ কেল্লায় হামলা চালিয়ে অনেক বিদ্রোহী সিপাহীকে গুলি করে হত্যা করে। সেই সংঘর্ষের পর অনেক সিপাহী প্রাণ বাঁচাতে পালিয়ে গেলেও অনেকেই নিহত হন। স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে নিহত সিপাহীদের কিছুজনকে লালবাগ কেল্লার এই পুকুরের আশেপাশেই মাটি চাপা দেওয়া হয়েছিল।
এই সেই পুকুর, সিপাহী বিদ্রোহে যে সেনাগুলো গুলিতে নিহত হয় তাদেরকে এখানেই দাফন করা হয় এবং বাকি যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে পরে ব্রিটিশরা ধরছিল এবং ধরে সেটা বাহাদুর শাহ পার্কে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। যদিও এর পক্ষে নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তবুও গল্পটি আজও মানুষের মুখে মুখে ফিরে আসে। আর যারা জীবিত অবস্থায় ধরা পড়েছিল তাদের অনেককে বর্তমান বাহাদুর শাহ পার্কে সবার সামনে ফাঁসি দেওয়া হয়। এমনও বলা হয় যে অন্যদের মনে ভয় সৃষ্টি করার জন্য কিছু বিদ্রোহীর মরদেহ দিনের পর দিন গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজ সব কিছু শান্ত, কিন্তু লালবাগ কেল্লা আর বাহাদুর শাহ পার্ক এখনও যেন সেই রক্তাক্ত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।